আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। তো কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব মূলত এমসিকিউ অংশ নিয়ে। তো চলো আমরা শুরু করি এই অধ্যায় থেকে এমসিকিউ। তো যেমন এই অধ্যায় থেকে এমসিকিউর মধ্যে যে অঙ্কগুলি আসে, আনত তলের অঙ্কগুলি আসে, এরপরে কুয়ার গভীরতার যে অঙ্কগুলি আছে, এরপরে আসলো হচ্ছে কি গতিশক্তি বিয়োগ শক্তির যে অংশগুলি আছে, বা গতিশক্তির সাথে ভরবেগের যে সম্পর্ক, বস্তু উপরে ওঠা নিচে নামা, বিয়োগ শক্তি গতিশক্তির অনুপাত, এই টাইপের প্রশ্নগুলি মূলত এখান থেকে এসে থাকে। তো আমরা টপিক্স বাই টপিক্স প্রত্যেকটা টপিক্স থেকেই কয়েকটা অঙ্ক এবং কিছু থিওরি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। আমরা প্রথমেই যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আনত তল নিয়ে আমরা আলোচনা করব। তো আনত তলের কিন্তু আমি তোমাদেরকে এই টপিক্সের ক্লাস দিছিলাম, সিকিউর উপর কিন্তু তোমাদেরকে ক্লাস দিছিলাম। তোমরা ওই যে সিকিউর যে ক্লাসগুলি আছে ওই ক্লাসগুলি যদি ভালোভাবে দেখো তাহলে কিন্তু আনত তলটা তো তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হবে। তারপরেও আজকে এমসিকিউর জন্য যে অংশটা গুরুত্বপূর্ণ আমি শুধু সেই অংশটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। যেমন এইখানে যে আনত তলটা ছিল, এই আনত তলটা হচ্ছে এ বি আনত তল। আবার এইখানেও যে আনত তল আছে, এই আনত তলটাও কিন্তু এ বি বরাবর একটা আনত তল। এই যে আনত তলটা, এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এই আনত তল কার সাথে কোণ সৃষ্টি করে, সেটা কি অনুভূমিকের সাথে কোণ সৃষ্টি করে নাকি উল্লম্বের সাথে কোণ সৃষ্টি করে। খেয়াল করো, আমাদের এইখানে কিন্তু এই কোণটা সৃষ্টি করছে উল্লম্বের সাথে, ঠিক এখানে কিন্তু এই কোণ সৃষ্টি করছে অনুভূমিকের সাথে। যখন একটা বস্তু এ থেকে বি বরাবর নিচের দিকে নামে, যেমন আমরা যদি বলি যে এম ভরের একটা বস্তু এ বি বরাবর নিচের দিকে নামতেছে, তাহলে বস্তুটার ওজন কত হবে? বস্তুটার ওজন হবে mg। এখন দেখো, এখানে যদি কোণ সৃষ্টি করে থিটা হয় তাহলে এই কোণ হবে থিটা, এই যে এই কোণ থিটা হবে। এটা যদি থিটা হয়, আমরা জানি যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ। তাহলে এই এ বি বরাবর যে উপাংশটা হবে সেটা হবে কসের উপাংশ। তাহলে ওজন যদি mg হয় তাহলে এই উপাংশটা হবে mg cos থিটা। তাহলে এই উপাংশ যদি mg cos থিটা হয়, তার সাথে লম্ব বরাবর যে উপাংশ আসবে সেটা হবে mg sin থিটা। এখন দেখো, এ বি বরাবর ক্রিয়াশীল বল F ইকুয়াল mg cos থিটা, এগুলি কিন্তু অবজেক্টিভে আসে। F ইকুয়াল mg cos থিটা, তোমাকে m এর মান দেওয়া থাকবে, g এর মান দেওয়া থাকবে, থিটার মান দেওয়া থাকবে, এখান থেকে তুমি বল বের করতে পারবা। আবার এ বি বরাবর তার কৃতকাজের পরিমাণ W ইকুয়াল mg s cos থিটা। এগুলি কিন্তু পরীক্ষায় এমসিকিউতে এভাবে আসে যে এখানে এই চিত্রে তোমাদেরকে চিত্রটা দিয়ে দিবে, কোনো অঙ্ক না, চিত্রটা দিয়ে দিবে, বলবে যে নিচের কোন সমীকরণটি উপরের চিত্রের জন্য সঠিক। এখানে দিয়ে দিল mg cos থিটা, mg sin থিটা, mg tan থিটা, এভাবে দিতে পারে। তখন আমরা যদি এই বেসিকটা জানি তাহলে অঙ্কগুলি বা এই সূত্রগুলি আসলে পরীক্ষায় আমরা দিতে পারবো। তাহলে এ বি বরাবর ক্রিয়াশীল বল হলো F ইকুয়াল mg cos থিটা, কৃতকাজ W ইকুয়াল হবে mg s cos থিটা। আমরা জানি W ইকুয়াল হলো Fs, এখানে F মানে হলো mg cos থিটা, এই কারণে mg cos থিটা, আর s সরন্ত থাকবে। তোমাদের এই এমসিকিউটা আসে পরীক্ষায়, পরীক্ষায়। যেমন এটা যদি অভিকর্ষ ত্বরণ, আমরা জানি অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে? খাড়া নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে। তাহলে এই দিক বরাবর যদি জি হয় তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তার মানে এই দিকের উপাংশটা হবে জি cos থিটা, আর এই দিকের উপাংশটা হবে জি sin থিটা। তাহলে আমরা এ বি বরাবর যে উপাংশ কাজ করবে সেটাকে আমরা ধরবো কত? জি এর মান আসবে জি cos থিটা, অর্থাৎ এ বি বরাবর উপাংশ হবে জি cos থিটা। এগুলি সবগুলি সিকিউর জন্য। আচ্ছা, এখানে আরো প্রতিরোধকারী বল আছে, ক্রিয়াশীল বল আছে, এগুলি আমাদের সিকিউর জন্য অতটা গুরুত্বপূর্ণ না, আমাদের সিকিউর জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না। আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলি, সিকিউর জন্য সাধারণত বাধাদানকারী বল ওই অংশটা গুরুত্বপূর্ণ। ঠিক এইখানে যা, এখানে তার বিপরীত। যেমন দেখো, এখানে কোণ সৃষ্টি করছে উল্লম্বের সাথে, এইখানে কোণ সৃষ্টি করছে আমাদের অনুভূমিকের সাথে। তাহলে এইখানে যদি থিটা হয়, এখন এই কোণ যদি থিটা হয় এটা হবে 90, এটা হবে 90, তার মানে এই জায়গাটা হবে 90 মাইনাস থিটা। তখন এই যে এইখানে এই দিক বরাবর যে উপাংশটা হবে এই উপাংশটা হবে cos থিটা, আর এই দিকের যে উপাংশটা হবে এই উপাংশটা হবে mg sin থিটা। অর্থাৎ এ বি বরাবর যে উপাংশটা আসবে সেই উপাংশটা হবে mg sin থিটা। তাহলে আমাদের ক্রিয়াশীল বল F ইকুয়াল mg sin থিটা, কৃতকাজ W ইকুয়াল mg s sin থিটা। ঠিক একইভাবে অভিকর্ষ ত্বরণ হবে G ইকুয়াল g sin থিটা। আবার বলতেছি এগুলি কিন্তু এ বি বরাবর ক্রিয়াশীল, এগুলি হচ্ছে এ বি বরাবর ক্রিয়াশীল। আমি কিন্তু শুধু এ বি বরাবর ক্রিয়াশীলের সমীকরণগুলি এখানে লিখছি, অর্থাৎ এ বি বরাবর ক্রিয়াশীল বল, কৃতকাজ, অভিকর্ষ ত্বরণ,
এবি বরাবর ক্রিয়াশীল, বল, কৃতকাজ, অভিকর্ষ ত্বরণ, এগুলি সাধারণত আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এই বেসিকটা যদি বুঝি যে আমরা জানি যে যার সাথে কোণ সৃষ্টি করে সেটা হলো কসের উপাংশ, তাহলে এইখানে যদি কোণ সৃষ্টি করে এটা কসের উপাংশ হবে। আবার এইখানে যদি কোণ সৃষ্টি করে, যেমন এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন অর্থাৎ এই কোণ যদি থিটা হয় তাহলে এই জায়গাটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইখানে যদি থিটা হয় এই কোণটা হবে কসের উপাংশ, তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবে সাইনের উপাংশ। তাহলে আমরা এইখান থেকে এই সিকিউ এমসিকিউ গুলি আসলে আমরা দিতে পারবো। ধন্যবাদ। তারপর আমাদের কাজ শক্তি ক্ষমতার একেবারেই কিছু আমাদের এমসিকিউ এভাবে আসে, যেমন কাজ একটা কি রাশি, স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি। তো এখানে কাজ আমরা জানি কি বল আর সরণের গুণফল, তো বল ডট গুণফল, তাহলে বল হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। তো দুইটা ভেক্টরের মাঝখানে কি গুণফল, ডট গুণফল। দুইটা ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেটাকে বলা হয় স্কেলার গুণন, কাজের ক্ষেত্রে হয় স্কেলার গুণন। তার মানে বল এবং সরণ ভেক্টর রাশির ডট গুণনের ফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়, তার মানে কাজ একটা স্কেলার রাশি। আচ্ছা, কাজের ক্ষেত্রে আমাদের এখানে 3 রকমের কাজ আছে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। ধনাত্মক কাজকে আর বলা হয় বলের দ্বারা বা বলের দিকে কাজ, ঋণাত্মক কাজকে বলা হয় বলের বিপরীতে বা বলের বিরুদ্ধে কাজ, আর শূন্য কাজ তো শূন্য কাজ। যেমন ধনাত্মক কাজের ক্ষেত্রে কন্ডিশনটা কি, যেমন 0 ডিগ্রি থেকে অর্থাৎ থিটার মান যদি 0 ডিগ্রি সমান বা তার থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে এটা হলো ধনাত্মক কাজের একটা কি বৈশিষ্ট্য বা ধরা এই কন্ডিশন মানলে, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি থেকে বড় বা 0 ডিগ্রি সমান এবং 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে, তখনই কি হবে, ধনাত্মক কাজ হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কাজ হবে ধনাত্মক কাজ বা বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ, এই শর্তে। এটা অনেকবার পরীক্ষায় আসে সিকিউর জন্য। এবার আসো ঋণাত্মক কাজ, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, থিটার মান 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে বা 180 কি হবে, সমান হবে, এই ক্ষেত্রে হবে ঋণাত্মক কাজ। অর্থাৎ থিটার মান 90 ডিগ্রি থেকে বড়, 180 সমান বা 180 থেকে ছোট হলে এই ক্ষেত্রে হবে ঋণাত্মক কাজ। আবার থিটার মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয় তখন সেটা হবে শূন্য কাজ। আমরা জানি বল এবং সরণের গুণফল অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ, যেমন W = F(s) cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে কত, 0, তার মানে W = 0। তার মানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, বল আছে সরণ আছে, কিন্তু কৃত কাজ হবে কত, শূন্য। তাহলে এটা হলো ধনাত্মক কাজ, এটা ঋণাত্মক কাজ, আর এটা হলো শূন্য কাজের বৈশিষ্ট্য। এরপরে আসো কাজ ও শক্তির একক হলো ফুট, পাউন্ডাল, আর্গ বা জুল, বিভিন্ন এককে আসতে পারে। যেমন আমাদের যেই অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এখানে এগুলি কাজে আসে। অর্থাৎ কাজ ও শক্তির একক হলো ফুট, পাউন্ডাল, তাও বলতে পারি, আর্গ বলতে পারি, জুল বলতে পারি। কাজের অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক হলো কেজি মিটার। আবার আমরা এখানে বলতে পারি যে এরকম যে 1 ফুট পাউন্ডাল, 1 ফুট পাউন্ডাল, পাউন্ডাল ইকুয়াল আমরা বলতে পারি 1 পাউন্ডাল ইনটু 1 ফুট। আবার আমরা এইভাবে বলতে পারি যে 1 আর্গ ইকুয়াল 1 ডাইন ইনটু 1 সেন্টিমিটার। এগুলি আমাদের অবজেক্টিভে কাজে আসবে। আবার আমরা এইভাবে বলতে পারি যে 1 জুল ইকুয়াল 1 নিউটন, 1 নিউটন গুণ 1 মিটার। আচ্ছা, তাহলে দেখো আমরা এই যে এগুলি আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলির মধ্যে এগুলি এসে থাকে। এরপরে হলো আমাদের কাজ শক্তি গতিশক্তির মাত্রার সমীকরণ, m(L)2 T(2). কাজ শক্তি এবং গতিশক্তির মাত্রার সমীকরণ হলো m(L)2 T(2). আচ্ছা, এরপরে আসো শক্তির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার, নিউটন মিটার বা ওয়াট সেকেন্ড বা জুল। তাহলে দেখো এগুলি হচ্ছে শক্তির একক, কিলোওয়াট আওয়ার, নিউটন মিটার, ওয়াট সেকেন্ড বা জুল। এগুলিও আমাদের অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলির মধ্যে এসে থাকে। আচ্ছা,
এরপরে হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হলো জুল পার সেকেন্ড, ওয়াট, নিউটন মিটার পার সেকেন্ড। এগুলি হচ্ছে আমাদের ক্ষমতার একক। আচ্ছা, এরপরে আসো 1 এইচপি। 1 এইচপি ইকুয়াল হলো 746 ওয়াট। 746 ওয়াট বা বলতে পারি 746 জুল পার সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি 1 ওয়াট ইকুয়াল 1 জুল পার সেকেন্ড। এগুলি আমাদের কাজে আসবে। আচ্ছা, এরপরে আসো ক্ষমতার মাত্রার সমীকরণ। ক্ষমতার মাত্রার সমীকরণ m l স্কয়ার t ইনভার্স 3। এটা হলো ক্ষমতার মাত্রার সমীকরণ। আচ্ছা, আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি 1 জুল ইকুয়াল 1 নিউটন ইনটু 1 মিটার। এটাকে আবার লিখতে পারি আমরা 10 টু দি পাওয়ার 5 ডাইন। ডাইন ইনটু 10 টু দি পাওয়ার 2 সেন্টিমিটার ইকুয়াল আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 7 আর্ক। তো এই প্রশ্নগুলি আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে আসো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। এটা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছে, যেহেতু এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটার মান 90 ডিগ্রি হয়, এই কারণে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান হয় 0। আচ্ছা, এরপরে আসো স্থিতিস্থাপক বল। স্থিতিস্থাপক বল বা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ দূরত্বের বর্গের সমানুপাতিক। দূরত্বের বর্গের সমানুপাতিক, তার মানে W ইকুয়াল হাফ অফ কে এক্স স্কয়ার। এখানে হাফ এবং কে যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি W সমানুপাতিক এক্স স্কয়ার, অর্থাৎ কৃত কাজ দূরত্বের বর্গের সমানুপাতিক। কৃত কাজ দূরত্বের বর্গের সমানুপাতিক। এরপরে আসো অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ দূরত্বের সমানুপাতিক। যেমন আমরা লিখতে পারি W ইকুয়াল জি এম স্মল এম বাই হলো আমাদের এখানে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ দূরত্বের সমানুপাতিক। তার মানে আমাদের এই দূরত্বের বর্গের সমান ব্যস্তানুপাতিক, তার মানে আর স্কয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে W ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। তার মানে এটার সাথে এটা কিসে আছে, এটার সাথে এটা অর্থাৎ আর এর সাথে W আছে এখানে ব্যস্তানুপাতে, অর্থাৎ W ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার। তার মানে W এর সাথে আর, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু কথা আছে। W ইকুয়াল হবে জি এম স্মল এম আর স্কয়ার ইনটু এইচ। খেয়াল করো, আর এর সাথে কিন্তু বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু এটা এই এইচ এর সাথে কি, এই এইচটা হলো দূরত্ব, এই আর হলো ব্যাসার্ধ। তাহলে এই এইচ এর সাথে সমানুপাতে আর ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি W সমানুপাতিক এইচ, আবার W ব্যস্তানুপাতিক আর স্কয়ার। একটু কারেকশন আছে এখানে, যে এখানে আমাদের হেডলাইনটা হলো এরকম, অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজ দূরত্বের সমানুপাতিক। এটা হলো দূরত্ব আর এটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতে আর দূরত্বের সাথে কিসের, দূরত্বের সাথে সমানুপাতে। এটা একটু কারেকশন, খেয়াল করো। এইখানে কিন্তু দূরত্বের সাথে বর্গের সমানুপাতে, আর এইখানে এসে দূরত্বের সাথে কি শুধু সমানুপাতে, আর এইখানে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতে। একটু খেয়াল রাখো এটা। আচ্ছা, এরপরে আসো স্প্রিংকে কেটে ছোট করা হলে স্প্রিং ধ্রুবক বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? কে ইকুয়াল হলো এফ বাই এক্স। যেমন এই সরণ অর্থাৎ এক্সটাকে যদি ছোট করা হয় কে এর মান কিভাবে বৃদ্ধি পাবে, কারণ এখানে কে এর সাথে এক্স ব্যস্তানুপাতে আছে। তার মানে আমরা বলতে পারি যে স্প্রিংকে কেটে ছোট করা হলে স্প্রিং ধ্রুবকের মান বৃদ্ধি পাবে। আর স্প্রিং ধ্রুবকের একক হলো নিউটন পার মিটার। মাত্রার সমীকরণ হলো mt ইনভার্স 2। এটা হলো স্প্রিং ধ্রুবকের একক, এটা হলো স্প্রিং ধ্রুবকের মাত্রার সমীকরণ। এরপরে এটা 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। এটা আমরা একেবারে ক্লাস 9 10 থেকে জেনে আসতেছি। এই একেবারে অনেকবার আসা একটা এমসিকিউ প্রশ্ন, 1 কিলোওয়াট পাওয়ার ইকুয়াল কত জুল। আচ্ছা, এরপরে আসো কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য W ইকুয়াল ডেল কে। ডেল কে কৃত কাজ গতি শক্তির পরিবর্তনের সমান। কে গতিশক্তি, আবার ই কে দ্বারাও তুমি প্রকাশ করতে পারো। এটাকে আবার লিখতে পারি কে এফ মাইনাস কে আই। তো হাফ অফ এম ভি স্কয়ার এফ মাইনাস হাফ অফ এম ভি স্কয়ার আই। তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল হাফ অফ এম
ভি স্কয়ার এফ মাইনাস ভি স্কয়ার আই। তার মানে কৃত কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। গতিশক্তির পরিবর্তন মানে হলো শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি। তার মানে হাফ অফ এম ভি স্কয়ার এফ শেষ গতিশক্তি, হাফ অফ এম ভি স্কয়ার আই আদি গতিশক্তি। এখান থেকে আমরা হাফ অফ এম কমন নিছি। এখান থেকে আমাদের পরীক্ষার প্রশ্নগুলি আসে। আবার চাইলে কিন্তু আমরা এখানে ডব্লিউ ইকুয়াল কত লিখতে পারি, এফ এস লিখতে পারি। এখানে যদি আমার কাছে সরণ বের করতে বলে আমরা কিন্তু এখান থেকে সরণ বের করতে পারবো। আবার আমরা এখানে কি লিখতে পারি, এফ ইকুয়াল এম এ এস। তো এইভাবে আমার উদ্দীপকের অর্থাৎ এমসিকিউর যে উদ্দীপকটা আসবে ওই উদ্দীপকের প্রয়োজনীয় উপাত্তের উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে সূত্রগুলি পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ। এরপরে আসলে হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। যেমন ই কে ইকুয়াল হলো পি স্কয়ার বাই 2m। এই সম্পর্কটা অনেক বেশি পরীক্ষা আসছে, এটা দিয়ে অঙ্ক আসে, আবার এটা দিয়ে মনে করো যে নিচের কোন সম্পর্কটি সঠিক এভাবেও কিন্তু পরীক্ষা আসে। অর্থাৎ ই কে ইকুয়াল পি স্কয়ার বাই 2m। পি হলো এখানে ভরবেগ আর এম হলো ভর, ই কে হলো গতিশক্তি। আমরা চাইলে এইভাবে লিখতে পারি পি স্কয়ার ইকুয়াল 2m ই কে। তার মানে পি ইকুয়াল রুট ওভার অফ 2m ই কে। আমরা কিন্তু চাইলে এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, আচ্ছা এরপরে আছে যে ব্যাগ হাতে দণ্ডায়মান ব্যক্তির কাজ শূন্য। কাজ শূন্য কেন? কারণ এখানে তার স্মরণ শূন্য বিধায় তার এখানে কাজ শূন্য। বিভব শক্তির মান ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য হয়। বিভব শক্তির মান ধনাত্মক হইতে পারে, আবার ঋণাত্মক হইতে পারে, আবার শূন্য হইতে পারে। কিন্তু গতিশক্তি কখনোই কি হয় না, ঋণাত্মক হয় না। কারণ বস্তুর ভর কখনো ঋণাত্মক হয় না, ব্যাগ ঋণাত্মক হইতে পারে, যেহেতু ব্যাগের উপর স্কয়ার থাকে। এই কারণে গতিশক্তি কখনোই কি হয় না, গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। গতিশক্তি এখানে সব সময় কি হবে, ধনাত্মক হবে। আচ্ছা, এরপরে হলো পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যত নিচে নামে বিভব শক্তি তত হ্রাস পায় এবং গতিশক্তি তত বৃদ্ধি পায়। যেমন দেখো, এই যে একটা বস্তু, এই একটা বস্তু উপর থেকে নিচে নামতেছে। আমরা জানি এইখানে মনে করো এস উচ্চতায় আছে। এই যে বস্তুটা যত উপর থেকে নিচে নামবে, বিভব শক্তির সমীকরণ কি? বিভব শক্তির সমীকরণ হলো ইপি ইকুয়াল এম জি এক্স। গতিশক্তির সমীকরণ হলো ই কে ইকুয়াল হাফ অফ এম ভি স্কয়ার। তার মানে হাফ অফ এম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আদি বেগ যদি শূন্য হয় 2 কাটলে হতেছে mgh। দেখো এখানে বিভব শক্তি সমীকরণ পেলাম mgh। এই বিভব শক্তির h নির্ণয় করা হয়, সব সময় মনে রাখবা, বিভব শক্তির h নির্ণয় করা হয় ভূমি হতে বা স্বাভাবিক অবস্থা থেকে। আর গতিশক্তির যেই h-টা পেলাম আমরা, গতিশক্তির h নির্ণয় করা হয় সর্বোচ্চ বিন্দু থেকে বা উপরের বিন্দু থেকে। যেমন আমি যদি বিন্দু বিবেচনা করি এ বিন্দু বি বিন্দু, গতিশক্তি যখন আমরা বিভব শক্তি যখন নির্ণয় করব, বিভব শক্তির h নির্ণয় করা হয় ভূমি হতে বা স্বাভাবিক অবস্থা থেকে, এ হতে। তাহলে বস্তু যত উপর থেকে নিচে নামবে তার বিভব শক্তির এই h এর মান কিন্তু কমতে থাকবে। তো h যদি কমে বিভব শক্তির হ্রাস পাবে। আচ্ছা, এখন আসো গতিশক্তির h নির্ণয় করে সর্বোচ্চ বিন্দু থেকে। এই হলো সর্বোচ্চ বিন্দু বা শেষ বিন্দু থেকে। তো বস্তু যত উপর থেকে নিচে নামবে বিভব শক্তির h তত বাড়তে থাকবে। বিভব শক্তির h যত বাড়তে থাকবে, এই বস্তু যত উপর থেকে নিচে নামবে গতিশক্তির h তত বাড়তে থাকবে। গতিশক্তির h যত বাড়বে গতিশক্তির মান তত বাড়বে। আমি আবারও রিপিট করতেছি, বিভব শক্তির h নির্ণয় করা হয় ভূমি থেকে বা স্বাভাবিক অবস্থা থেকে। গতিশক্তির h নির্ণয় করা হয় সর্বোচ্চ বিন্দু থেকে। বস্তু যত উপর থেকে নিচে নামবে বিভব শক্তির h তত কমবে, যার ফলে বিভব শক্তি কমবে। বস্তু যত উপর থেকে নিচে নামবে গতিশক্তির h তত বাড়বে। গতিশক্তির h যত বাড়বে গতিশক্তির মান তত বেশি হবে। এই কারণে বলা হয়েছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু যত নিচে নামে বিভব শক্তি তত হ্রাস পায় এবং গতিশক্তি তত বৃদ্ধি পাবে। আচ্ছা, বস্তু যত ভূমি থেকে উপরের দিকে উঠবে গতিশক্তি তত কমবে, বিভব শক্তি তত হ্রাস পাবে। ঠিক এতক্ষণ যে ঘটনাটা বলছি তার উল্টা। বস্তু যত ভূমি থেকে উপরের দিকে উঠবে তার মানে বিভব শক্তির h বাড়বে, তার মানে বিভব শক্তি বাড়বে। বস্তু যত ভূমি থেকে উপরের দিকে উঠবে গতিশক্তির h তত কমবে, যার মানে গতিশক্তি তত কমবে। আচ্ছা, এরপরে আসো ধনাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায়, বিভব শক্তি হ্রাস পায়, ত্বরণ হয়। ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি হ্রাস পায়, বিভব শক্তি বৃদ্ধি পায় এবং মন্দন হয়। আচ্ছা, এগুলি হচ্ছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের বৈশিষ্ট্য। আচ্ছা, অভিকর্ষ বলের দিকে কৃত কাজ যদি ধনাত্মক ধরি তাহলে অভিকর্ষ বলের বিপরীতে কৃত কাজটা হবে ঋণাত্মক। আচ্ছা, এরপরে আসলো সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বল। আমরা জানি সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কি হয়। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে
অর্থাৎ একটা বস্তু যখন তার পূর্ণচক্র সম্পন্ন করে এই ক্ষেত্রে কৃতকাজের মান 0 হবে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। আর অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজের ক্ষেত্রে পূর্ণচক্রের কৃতকাজের ক্ষেত্রে এখানে তার কৃতকাজের মানটা 0 হবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, একটা বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, এই যে বিভিন্ন পথে যেতে পারে, বিভিন্ন পথে সে যেতে পারে। এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে যদি কৃতকাজের মান প্লাসের mgs হয়, আবার বি থেকে এতে আসতে কৃতকাজের মান যদি মাইনাসের mgs হয়, তাহলে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে আসা, অর্থাৎ একটা পূর্ণচক্র সম্পন্ন করা। W ইকুয়াল প্লাসের mgs প্লাস মাইনাসের mgs, তার মানে কত হবে? 0 হবে। অর্থাৎ W ইকুয়াল mgs মাইনাসের mgs। এ থেকে বিতে যেতে কৃতকাজ যদি প্লাসের mgs হয়, বি থেকে এতে কৃতকাজ হবে মাইনাসের mgs। অর্থাৎ একটা পূর্ণচক্রের ক্ষেত্রে কৃতকাজ কত হবে? পূর্ণচক্রের ক্ষেত্রে তার এখানে কৃতকাজটা হবে 0, তার মানে এটা হবে সংরক্ষণশীল বল। তো এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পূর্ণচক্রে মোট কৃতকাজ 0 হয়, কাজের পরিমাণ গতি পথের উপর নির্ভর করে না। এখানে রাস্তা আমি 3টা দিছি, 1 নং 2 নং 3 নং, সে যেই কোনো রাস্তা দিয়েই বি বিন্দুতে যাক না কেন কৃতকাজের পরিমাণ mgs, অর্থাৎ কৃতকাজের পরিমাণ পথের উপর নির্ভর করবে না। শক্তিনিত্যতা পালিত হয়, কাজ পুনরুদ্ধার করা যায়, এগুলি হচ্ছে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। অভিকর্ষীয় বল, মহাকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, স্প্রিংয়ের বিকৃতি প্রতিরোধকারী বল, চৌম্বক বল, এগুলি হলো সংরক্ষণশীল বলের উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসো অসংরক্ষণশীল বল। পূর্ণচক্রে মোট কাজ 0 হয় না। যেমন এ একটা বস্তু আছে, এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে এই বস্তুটা বি বিন্দুতে গেল, আবার যদি সে বি বিন্দু থেকে এ বিন্দুতে আসে, দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, ঘর্ষণ বল কাজ করবে। আবার সে বি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে, তাও কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। আমরা জানি ঘর্ষণ বল অলওয়েজ নেগেটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয় এটাও কি হবে? নেগেটিভ হবে। তো দুইটা নেগেটিভের যোগফল কখনোই কি হতে পারে না? কখনোই 0 হতে পারে না। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কি হবে না? 0 হবে না। অর্থাৎ অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে যে কৃতকাজ হবে ওই কৃতকাজের মান 0 হবে না। এটা কিন্তু পথের উপর নির্ভর করবে, কারণ আমরা জানি একটা মসৃণ তলের উপর দিয়ে গেলে যে এরকম ঘর্ষণ হবে, পিচঢালা রাস্তার উপর দিয়ে গেলে কিন্তু তার থেকে আরো বেশি ঘর্ষণ হবে। অর্থাৎ এই যে অসংরক্ষণশীল বলটা পথের উপর নির্ভর করতেছে। তাহলে এখানে বৈশিষ্ট্য কি? অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে পূর্ণচক্রে মোট কাজ 0 হয় না, কাজের পরিমাণ গতি পথের উপর নির্ভর করে। আচ্ছা, কাজের পরিমাণ গতি পথের উপর নির্ভর করে, এটার ক্ষেত্রে কিন্তু পথের উপর নির্ভর করে, আর সংরক্ষণশীল বলের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে না। আচ্ছা, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে পথের উপর নির্ভর করে। শক্তিনিত্যতা পালিত হয় না, অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে শক্তিনিত্যতা পালিত হয় না। কাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় না। অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য হলো ঘর্ষণ বল, সান্দ্র বল, সবল ও দুর্বল নিউক্লিয় বল, এগুলি হচ্ছে অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলি এবং উদাহরণগুলি এগুলি কিন্তু আমাদের খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ, এগুলি আমাদের কাজে লাগবে। আচ্ছা, সিঁড়ি বেয়ে উপরে ওটা হলো ঋণাত্মক কাজের অংশ উদাহরণ, আর উপর থেকে নিচে নামা হলো ধনাত্মক কাজের উদাহরণ। আচ্ছা, কর্মদক্ষতা বা কার্যদক্ষতা হলো কোনো যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তির যে অনুপাতের শতকরা, এটাকে বলা হয় কর্মদক্ষতা। বা আমরা এভাবে বলতে পারি এটা ইকুয়াল আউটপুট বাই ইনপুট। আউটপুট মানে কি পরিমাণ কাজে পরিণত করলো, ইনপুট মানে কি পরিমাণ জ্বালানি দেওয়া হলো। তাহলে কি পরিমাণ শক্তি দেওয়া হয়েছে এটা হচ্ছে ইনপুট, আর ওই শক্তিটাকে সে কি পরিমাণ কাজে পরিণত করছে সেটা হচ্ছে আউটপুট ইনটু 100%। আর কর্মদক্ষতার মান কখনোই কি হয় না? 100% হয় না। আচ্ছা, এরপরে হলো স্প্রিংকে প্রসারিত বা সংকুচিত করলে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত থাকে, পরবর্তীতে ছেড়ে দিলে বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়। আমরা সাধারণত বাচ্চাদের যে খেলনাগুলি দেখি, স্প্রিং জাতীয় যে খেলনাগুলি হয়, চাবিগুলি ঘুরাইলে স্প্রিংটা সংকুচিত হয়, তার মানে তার মধ্যে গতি শক্তিটা বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে আছে বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত আছে। এখন চাবিটা ছেড়ে দিলে এই স্প্রিংটা কিন্তু আস্তে 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 প্রসারিত হয়, অর্থাৎ বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়, যার ফলে খেলনাটা নড়াচড়া করে বা গাড়ি হলে এটা সামনে পিছিয়ে নড়াচড়া করবে। তাহলে স্প্রিংটাকে সংকুচিত বা প্রসারিত করলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়, আর পরবর্তীতে এই বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়। আচ্ছা, এরপরে হলো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের মান এবং দিক উভয়ই পরিবর্তিত হয়। আচ্ছা, তো শূন্য কাজের শর্ত শুরুতেই বলা হয়েছে, এখানে cos থিটার মান 0 হবে, তার মানে থিটার মান হবে 90 ডিগ্রি, তার মানে cos 90 ডিগ্রির মান হবে 0, এটা শুরুতেই বলা হয়েছে। এরপরে আসো স্প্রিং এর ক্ষেত্রে, যেমন কতগুলি স্প্রিং যদি আমরা দুটি স্প্রিং যদি আমরা শ্রেণীতে যুক্ত করি, যখন দুটি স্প্রিং আমরা শ্রেণীতে যুক্ত করব, যেমন এই একটা স্প্রিং আবার এই একটা স্প্রিং, এই যে দুইটা স্প্রিংকে যদি আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি, তখন স্প্রিং এর ক্ষেত্রে যে বল ধ্রুবক হবে এটা হবে, এটা যদি K1 হয়
এটা যদি K2 হয় তখন Ks হবে আমাদের এইখানে কত হবে 1/K1 প্লাস হবে 1/K2, অর্থাৎ এখানে 1/Ks, অর্থাৎ 1/Ks ইকুয়াল হবে 1/K1 প্লাস 1/K2 যখন স্প্রিংকে শ্রেণীতে যুক্ত করা হবে। আর দোলনকাল কত হবে? দোলনকাল হবে T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m ইনটু K1 প্লাস K2, K1 প্লাস K2 বাই হলো K1 ইনটু K2, অর্থাৎ আমাদের T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m ইনটু K1 প্লাস K2 বাই K1 ইনটু K2। এটা হবে দোলনকালের ক্ষেত্রে। তো এই দোলনকাল থেকে কিন্তু আমরা আবার এখান থেকে তার কম্পাঙ্ক বের করতে পারবো। এটা কখন? যখন স্প্রিংদ্বয় শ্রেণীতে যুক্ত থাকবে, যখন স্প্রিংদ্বয় এখানে শ্রেণীতে যুক্ত থাকবে। এখন মনে করো স্প্রিংদ্বয় এইভাবে সমান্তরালে যুক্ত আছে, এই যে স্প্রিংদ্বয় এইভাবে পরস্পর সমান্তরালে যুক্ত আছে, এই ক্ষেত্রে Kp হবে K1 প্লাস K2, তখন দোলনকাল হবে কত? T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m বাই K1 প্লাস K2। স্প্রিংদ্বয় যখন সমান্তরালে যুক্ত থাকবে তখন বল ধ্রুবক হবে, অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে বল ধ্রুবক হবে Kp ইকুয়াল K1 প্লাস K2, আর এটা হবে দোলনকাল T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m বাই K1 প্লাস K2। তো এখান থেকে কিন্তু আমরা অবজেক্টিভে আসলে দিতে পারি, মানে MCQ তে। এখানে মূলত যে সমীকরণটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দোলনকাল T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m বাই K। মূলত দোলনকালের সমীকরণ স্প্রিং এর ক্ষেত্রে T ইকুয়াল 2 পাই রুট ওভার অফ m বাই K। এখানে m হলো স্প্রিং এর ভর, K হলো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক। আচ্ছা, এখন আমরা কিছু লেখচিত্র নিয়ে আলোচনা করব। বস্তুর ভর ধ্রুবক হলে রৈখিক ভরবেগ বনাম গতিশক্তির লেখচিত্র। ভর ধ্রুবক হলে রৈখিক ভরবেগ বনাম গতিশক্তির লেখচিত্র। যেমন এইরকম হবে লেখচিত্রটা, অর্থাৎ এই যে এরকম হবে। তার মানে এইদিকে দিলাম আমরা EK আর এইদিকে দিলাম আমরা E, অর্থাৎ x অক্ষ y অক্ষ। তাহলে হেডলাইনটা কি? বস্তুর ভর ধ্রুবক হলে রৈখিক ভরবেগ এবং গতিশক্তির মধ্যে যে লেখচিত্র সেটা হলো এরকম। এরপরে হলো কোনো বস্তুকে খাড়াভাবে উপর দিকে ছুড়ে দেওয়া হলে উচ্চতার সাপেক্ষে বিভব শক্তির লেখচিত্র। কোনো বস্তুকে খাড়াভাবে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে উচ্চতার সাপেক্ষে বিভব শক্তির লেখচিত্র। এটা হবে এইরকম, এই যে এরকম। তার মানে এদিকে হলো H, এদিকে হলো EP বিভব শক্তি, x অক্ষ y অক্ষ। আচ্ছা, তারপর হলো উচ্চতা h এর সাপেক্ষে গতিশক্তির লেখচিত্র। এটা হলো এদিকে হলো H, এদিকে হলো EK, অর্থাৎ এই যে এটা হলো উচ্চতা h এর সাপেক্ষে গতিশক্তির লেখচিত্র, এটা হলো উচ্চতার সাপেক্ষে বিভব শক্তি, এটা হলো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে লেখচিত্র। আচ্ছা, এরপরে হলো স্প্রিং এ ভর ঝুলালে মোট শক্তি বনাম সময় লেখচিত্র। মোট শক্তি বনাম সময় লেখচিত্র। আমরা জানি মোট শক্তিরা সর্বদা সমান থাকে, তো লেখচিত্রটা হবে এইরকম। তাহলে এইদিকে হবে y অক্ষ, এইদিকে হবে x অক্ষ, এটা হলো সময় আর এদিকে হলো শক্তি। সুন্দর। তাহলে মোট শক্তি বনাম সময় লেখচিত্র। শক্তিটা যেহেতু সব সময় একই থাকে এই কারণে লেখচিত্রটা এরকম হলো। এরপরে হলো একটি বস্তু কণা স্থির অবস্থায় থেকে অভিকর্ষ বলের প্রভাবে পড়তে থাকে। আচ্ছা, ভূপৃষ্ঠের সাপেক্ষে কণাটির বিভব শক্তি এবং গতিশক্তি সময়ের লেখচিত্র। অর্থাৎ এখানে কিন্তু বিভব শক্তি গতিশক্তি সময়ের সাপেক্ষে, অর্থাৎ লেখচিত্রটা হবে দুইটা, খেয়াল করো। এটা হলো y অক্ষ, এটা হলো x অক্ষ। তাহলে বিভব শক্তি, এটা এই লেখচিত্রটা হবে বিভব শক্তির লেখচিত্র, আর এই লেখচিত্রটা হবে গতিশক্তি। অর্থাৎ কাইনেটিক এনার্জি এটা হবে গতিশক্তি, আর পটেনশিয়াল এনার্জি এটা হবে বিভব শক্তি। আর এদিকে হচ্ছে আমাদের সময়। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখো বিভব শক্তির মান আস্তে আস্তে কমতেছে, আবার দেখো গতিশক্তির মান আস্তে আস্তে কি পাচ্ছে? বিভব বৃদ্ধি পাচ্ছে। উপর থেকে যদি বস্তুটা নিচের দিকে নামে বিভব শক্তির মান আস্তে আস্তে হ্রাস পাবে, আর গতিশক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরেরটা হলো স্প্রিং এর বিভব শক্তি বনাম প্রসারণ লেখচিত্র। স্প্রিং এর বিভব শক্তি বনাম প্রসারণ লেখচিত্র। তাহলে লেখচিত্রটা হবে এইরকম। এটা হলো EK বিভব শক্তি বনাম প্রসারণ লেখচিত্র, বিভব শক্তি। আচ্ছা, EP
আর এইদিকে হলো প্রসারণ, প্রসারণটাকে ধরলাম আমরা x, তাহলে এটা হলো 0, এই হবে লেখচিত্র। তাহলে এটা হলো স্প্রিং এর বিয়োগ শক্তি, এই বিয়োগ শক্তি বনাম হলো প্রসারণ লেখচিত্র। এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তো আমাদের মোটামুটি এখান থেকে এই লেখচিত্রগুলি যদি মাথায় থাকে তাহলে আমরা পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবো। তাছাড়া আমাদের লেখচিত্রটা সাধারণত নির্ভর করবে সূত্রের উপর, সূত্রটা আমার কি ফরম্যাটে আছে ওই সূত্রটা যদি আমার জানা থাকে, ওই সূত্রের যে আনুষঙ্গিক যে উপাদানগুলি আছে ওই উপাদানগুলির যে মধ্যে দিয়ে যদি লেখচিত্র আসে তাহলে কিন্তু আমরা দিতে পারবো। তো এই যে অংশগুলি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে, এই অংশগুলি তোমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবা। যদি শিখতে পারো তাহলে তোমরা এখান থেকে যেই জ্ঞানমূলক বা অনুধাবনমূলক বা আমাদের যে অঙ্কগুলি আছে ওই অঙ্কগুলি যদি আসে, এমসিকিউর যে অঙ্কগুলি আছে, গাণিতিক সমস্যাগুলি আসে, তাহলে তোমরা অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতার যে এমসিকিউ আছে, এমসিকিউ যে গাণিতিক সমস্যা আছে, এই গাণিতিক সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি গাণিতিক সমস্যাগুলি। যেমন আমাদের প্রথম প্রশ্নটা হলো এরকম যে 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে ওঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত? ক্রেনের ক্ষমতা, তো ক্ষমতার সমীকরণ হলো P ইকুয়াল FB, P ইকুয়াল FB। তো F ইকুয়াল আমরা জানি mg v। খেয়াল করো আমাদেরকে কিন্তু 250 কেজি ভরের m দেওয়া আছে, ক্রেনের সাহায্যে ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে ওঠানো হলো, তার মানে বেগ দেওয়া আছে। তো আমাদের এখানে বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, আমরা খুব সহজেই করতে পারবো। তার মানে 250 ইন্টু 9.8, বেগ হলো এখানে 0.1, তার মানে 245, ক্ষমতার একক হলো ওয়াট, অর্থাৎ P এর মান হবে 245 ওয়াট। দ্বিতীয় প্রশ্ন বললো যে 100 গ্রাম ভরের একটি পাথর উল্লম্ব তলে 10 মিটার ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরতে ঘুরতে এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, শক্তির পরিবর্তন কত হবে? একটা চিত্র দেওয়া আছে এরকম, এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এটা এখানে কি দেওয়া আছে, এ বিন্দুতে আছে, এ বিন্দু থেকে সে গেল বি বিন্দুতে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে আর 10 মিটার। বলা হলো কি, বলা হলো 100 গ্রাম ভরের একটি পাথর উল্লম্ব তলে, এই যে উল্লম্ব তলে 10 মিটার ব্যাসার্ধের বৃত্ত পথে ঘুরতে ঘুরতে, তার মানে ব্যাসার্ধ যদি 10 মিটার হয়, ব্যাস হবে কত মিটার? 20 মিটার, তার মানে তার এই উচ্চতাটা হবে 20 মিটার। আচ্ছা, ঘুরতে ঘুরতে এ অবস্থান থেকে বি অবস্থানে আসলো, শক্তির পরিবর্তন কত হবে বের করতে বলছে, শক্তির পরিবর্তন। তো এখানে শক্তির পরিবর্তন মূলত হবে তার এ থেকে যে বিতে গেল বিয়োগ শক্তিটা বের করলেই তার শক্তির পরিবর্তনটা বের হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি যে শক্তির পরিবর্তন, শক্তির পরিবর্তন ইকুয়াল বিভব শক্তি, বিভব শক্তি, অর্থাৎ এ থেকে বিতে যেতে যে বিভব শক্তিটা লাগছে এটাই হলো তার শক্তির পরিবর্তন। তো বিভব শক্তির সমীকরণ আমরা কি জানি? আমরা জানি mgh। এখন এই h কত? এই hটা হলো 2r। দেখো এটা যদি ব্যাসার্ধ হয় এই জায়গাটাও ব্যাসার্ধ, তার মানে এই hটা হবে তার ব্যাস, তার মানে আমরা লিখতে পারি mg ইনটু 2r। তাহলে আমাদের ভর কত? ভর দেওয়া আছে 100 গ্রাম, তারপর 0.1 ইনটু 9.8 ইনটু 2 ইনটু 10, তাহলে মান আসবে হচ্ছে 19.6, যেহেতু বিভব শক্তি জুল, তাহলে 19.6 জুল। এখান থেকে আমরা খুব সহজেই অঙ্কটা করতে পারবো। আচ্ছা, আমাদের পরের প্রশ্নে কি বললো? পরের প্রশ্নে বলল 20 কেজি ভরের একটি স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে কৃত কাজ কত? গতিশীল করতে কৃত কাজ কত? খেয়াল করো এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে, স্থির বস্তুকে, তার মানে আদিবেগ শূন্য। আচ্ছা, এখন আসো কৃত কাজ। আমরা একটু আগে বলছিলাম যে কৃত কাজ হলো গতি শক্তির পরিবর্তনের সমান কাজ শক্তি উপপাদ্য থেকে। তো ওইখান থেকে আমরা লিখতে পারি W ইকুয়াল ডেল কে, ডেল কে থেকে লিখতে পারি হাফ অফ m v স্কয়ার মাইনাস u স্কয়ার, যেহেতু স্থির বস্তু আদিবেগ শূন্য, হাফ অফ m v স্কয়ার মাইনাস শূন্য, তার মানে হাফ অফ m কি v স্কয়ার। এখন আমাদের কাছে কি দেওয়া আছে? বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, তার মানে অঙ্ক করে ফেলতে পারবো আমরা। হাফ, আমাদেরকে ভর দিয়ে দিছে 20, বেগ দিয়ে দিছে কত? বেগ দিয়ে দিছে হচ্ছে 10 স্কয়ার,
10 স্কয়ার মানে 100 100 আর এখানে 10, তাহলে এটা 10 আর হবে এখানে কত 100, তার মানে আমাদের এটা হবে 1000, অর্থাৎ 1000 জুল। তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে 1000 জুল। কৃতকাজ। আচ্ছা, পরের প্রশ্ন, 5 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর উপর একটি বলের মানটা দেওয়া আছে, আমি লিখে দেই। বল ভেক্টর দেওয়া আছে, বল 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ, এত নিউটন, অর্থাৎ এত নিউটন এর ক্রিয়ায় বস্তুটির অবস্থান r1 ইকুয়াল 8 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ মিটার থেকে অপর একটি অবস্থান r2 ইকুয়াল দেওয়া আছে 12 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ মিটার। এই স্থানান্তরিত হলো, এর কৃত কাজ কত? খেয়াল করো কি বলছে বিষয়টা। 5 কেজি ভর সম্পন্ন একটি বস্তুর উপর একটি বল, অর্থাৎ এই এক পরিমাণ বল এর ক্রিয়ায় বস্তুটির অবস্থান r1 থেকে অন্য একটি অবস্থান r2 এ স্থানান্তরিত হলো, কৃত কাজ কত? তো কৃত কাজের সমীকরণ আমরা কি জানি? কৃত কাজের সমীকরণ আমরা জানি, যেহেতু ভেক্টর দিছে w ইকুয়াল f ডট s, f এর মান আছে, এখন কি বের করতে হবে? সরণ বের করতে হবে। তো আমরা কিন্তু এই অবস্থান, আদি অবস্থান আছে, শেষ অবস্থান আছে, আমি যদি শেষ অবস্থান থেকে আদি অবস্থান বিয়োগ করি তাহলে আমি এখান থেকে সরণটা বের করতে পারবো। তার মানে আমরা লিখতে পারি s ভেক্টর ইকুয়াল r2 মাইনাস r1, তাহলে r2 হলো 12 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 7 k ক্যাপ মাইনাস r1 হলো 8 i ক্যাপ প্লাস 7 j ক্যাপ মাইনাস 3 k ক্যাপ। আচ্ছা, তাহলে এভাবে যদি হয়, আমরা 12 থেকে 8 দিলে এখানে হবে 4 i ক্যাপ, এটা হবে মাইনাসের 5 j ক্যাপ, মাইনাসের আছে প্লাস, প্লাসের 10 k ক্যাপ, তাহলে 4 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ। তার মানে এখান থেকে আমরা s ভেক্টর পেয়ে গেলাম। তাহলে বল আছে, সরণ আছে, এখানে ডট গুণন করলে আমরা কৃত কাজ পাবো। তাহলে আমরা f এর মান 10 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ মাইনাস 2 k ক্যাপ। আচ্ছা, এখন আমাদের সরণ কত? সরণ হলো আমাদের এখানে 4 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 10 k ক্যাপ। তাহলে আমাদের এখানে বল এবং সরণ, তাহলে দেখো 4 দশে 40, i ডট i মানে 1, আর মানে হবে 40, মাইনাসের 3 5 15, মাইনাসের হবে 10 দুগুণে 20, তাহলে কত হলো এখানে 20 আর 15 35, আর এটা 40, তার মানে হবে 5। তো কাজের একক হবে, তার মানে এখানে হবে কৃত কাজ হবে 5 জুল। পরের প্রশ্ন, 1 কেজি ও 4 কেজি ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে, তার মানে গতিশক্তি সমান, এদের রৈখিক বেগের অনুপাত কত? রৈখিক বেগের অনুপাত বের করতে বলছে। তাহলে দেখো, আমরা জানি গতিশক্তির সমীকরণ E ইকুয়াল হলো p স্কয়ার বাই 2m। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে p ইকুয়াল রুট ওভার অফ 2m ek লিখতে পারি। এখান থেকে আমি কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করছিলাম, তার মানে p ইকুয়াল রুট ওভার অফ 2m ek, যেহেতু দুইটা বস্তু তার মানে 1 1, গতিশক্তি সমান, এই কারণে গতিশক্তির মধ্যে 1 দিলাম না, তার মানে p2 ইকুয়াল রুট ওভার অফ 2m2 ek। খেয়াল করো, যেহেতু গতিশক্তি সমান এই কারণে এখানে আর 1 2 ইউজ করা হলো না। এদের রৈখিক বেগের অনুপাত কত, অর্থাৎ এদের রৈখিক ভর বেগের অনুপাত কত চাইছে। বলছে কি প্রশ্নটা, 1 কেজি এবং 4 কেজি ভরের দুটি বস্তু একই গতিশক্তি নিয়ে চলছে, এদের রৈখিক ভর বেগের অনুপাত কত? তার মানে এই p1 এবং p2 হলো তাদের রৈখিক ভর বেগ। তাহলে অনুপাত আমরা বলতে পারি p1 বাই হলো p2 ইকুয়াল এইখানে রুট ওভার অফ 2m1 ek বাই হলো রুট ওভার অফ 2m2 ek। আচ্ছা, তো আমরা চাইলে কিন্তু এটাকে পুরোটাকে একটা রুটের মধ্যে নিয়ে নিতে পারি। একটা রুটের মধ্যে যদি নেই তাহলে 2m1 ek বাই হলো 2m2 ek ek কাটা 2 2 কাটা। এখানে খেয়াল করো, আমাদেরকে বলছে প্রথম বস্তুর ভর হলো আমাদের 1 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হলো আমাদের 4 কেজি। তাহলে আমার রাশিমালা দ্বারা এইরকম
m1/m2, তার মানে √1/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/√4, তার মানে 1/2। তাহলে অনুপাত কি দাঁড়াবে? অনুপাত দাঁড়াবে p1 অনুপাত p2 ইকুয়াল 1:2, অর্থাৎ তাদের রৈখিক ভরবেগের অনুপাত হবে 1:2। আচ্ছা, পরের প্রশ্ন হলো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে 5 নিউটন, এ বিন্দু, সি বিন্দু 8 মিটার, এটা হলো বি বিন্দু, তাহলে এটা দেওয়া আছে 10 মিটার। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ চিত্র দেওয়া আছে। চিত্র দিয়ে বলল কি, চিত্রানুযায়ী 5 নিউটন ওজনের একটি ব্লককে 10 সেকেন্ডে এ থেকে বি তে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? অর্থাৎ 5 নিউটন ওজনের একটি ব্লককে 10 সেকেন্ডে, সময়ের মান দেওয়া আছে, এ থেকে বি তে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? ক্ষমতা বের করতে বলছে। তো ক্ষমতা মানে কি? আমরা জানি ক্ষমতা মানে হলো P ইকুয়াল W/T। তো W ইকুয়াল কত? Fs। তো যেহেতু এখানে উচ্চতা, এই কারণে হবে Fh/T। এখন আসো, আমাদের এখানে F এর মান দেওয়া আছে, T এর মান দেওয়া আছে, বাকি রইল কি? H এর মান। বাকি রইল হলো H এর মান। আমার H হবে ABC, H হবে আমার ABC, এই BCটা হবে আমার H। তাহলে আমরা এখানে পিথাগোরাস থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এখান থেকে আমরা কি বের করতে পারবো? BC, মানে আমরা H বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যাহা H তাহাই হলো BC ইকুয়াল √AB স্কয়ার মাইনাস AC স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা লম্বের মানটা বের করতেছি। তাহলে আমরা লিখতে পারি AB মানে হলো tan স্কয়ার মাইনাস হলো AD স্কয়ার, tan স্কয়ার মাইনাস AD স্কয়ার, তার মানে H এর মান হলো 6 মিটার। তাহলে আমরা এখান থেকে H এর মানটা বের করতে পারি 6 মিটার। এখন আসো, F এর মান দেওয়া আছে 5, তাহলে 5 * 6, T এর মান দেওয়া আছে 10, তাহলে 5 × 30 10, তার মানে হবে 3, তার মানে 3 ওয়াট, এর মান 3 ওয়াট। আমি আবার বলতেছি, উচ্চতা হলো BC, এটা হলো লম্ব, ভূমি, অতিভুজ, এখান থেকে আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো আমরা এখান থেকে লম্বের মান বের করছি। আচ্ছা, পরের প্রশ্ন, একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল, জি এর মান দেওয়া আছে tan m/2। 1 নং প্রশ্ন, এটি কত বেগে ভূমিতে আঘাত করবে? অর্থাৎ এটা একটা উদ্দীপক, বলা হলো উদ্দীপকে বলছে একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে ভূমিতে পড়ল, জি এর মান tan m/2। তার মানে আমরা চিত্রটা কি, এই হলো ভূমি, এই হলো ভূমি, তাহলে একটা বস্তু এইখান থেকে পড়তেছে কত মিটার উচ্চতা থেকে? 20 মিটার উচ্চতা থেকে, তার মানে এই উচ্চতাটা হলো 20 মিটার, জি এর মান দেওয়া আছে tan m/2। এটা হলো উদ্দীপক, বস্তুটা এই 10 মিটার 20 মিটার উপর থেকে কি ভূমিতে পড়লো। প্রথম প্রশ্ন, 1 নং প্রশ্নে বলছে এটি কত বেগে ভূমিতে আঘাত করবে? খুবই সহজ প্রশ্ন। 1 নং প্রশ্ন, v² = u² + 2gh, আদিবেগ 0, তার মানে হবে 2gh। এখান থেকে আমরা কার মান বের করব? এখান থেকে আমরা v এর মান বের করব, তার মানে v = √2gh। 2 g এর মান দেওয়া আছে 10, দেখো আমরা কিন্তু g এর মান জানি 9.8, কিন্তু এখানে 10 দিচ্ছে, অতএব আমাদেরকে 10 ধরতে হবে। h এর মান কত? 20, তাহলে আমাদের এখানে g এর মান দেওয়া আছে 10, g কি 10 দেওয়া ছিল? আচ্ছা, 10 দেওয়া আছে, তাহলে এখানে আমাদের v এর মান রোড করলে যেটা আসে সেটাই হবে আমাদের এখানে v এর মান। আচ্ছা, g এর মান যেহেতু 10 দিচ্ছে, আমরা 10 ধরব এখানে। আচ্ছা, এটা হলো 1 নং প্রশ্ন। এবার আসো 2 নং প্রশ্নে কি বলছে? 2 নং প্রশ্নে বলছে পড়ন্ত অবস্থায় বস্তুটা যখন নিচে পড়তেছে, ভূমি থেকে 5 মিটার উঁচুতে বিয়োগ শক্তি ও গতিশক্তির অনুপাত কত? ভূমি থেকে 5 মিটার উঁচুতে, তাহলে ধরো এই জায়গাটা হচ্ছে 5 মিটার, এটা নাম দিলাম আমরা, এখানে নাম যদি দেই, এটার নাম দিলাম a বিন্দু, এটার নাম দিলাম b বিন্দু, এটার নাম দিলাম আমরা c বিন্দু, তাহলে এই জায়গাটা হবে কত? 20 - x মিটার। এই x এর মান ধরছি আমরা 5 মিটার। দেখো আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে পড়ন্ত অবস্থায় ভূমি থেকে 5 মিটার উঁচুতে বিয়োগ শক্তি ও গতিশক্তির অনুপাত করতে হবে। এই যে 5 মিটার উঁচু একটা বিন্দু, অর্থাৎ এটাকে আমরা x বিবেচনা করছি, এই 5 মিটার উঁচুতে
বিয়োগ শক্তি ও গতি শক্তির অনুপাত চাইছে আমাদেরকে। তাহলে ভূমি থেকে যদি এই জায়গার দূরত্ব x ধরি, 5 মিটার ধরি, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত হবে? 20 - x, 20 - x মানে কত? 20 - 5 মানে হবে 15 মিটার। আচ্ছা, তো আমাদের বিয়োগ শক্তি গতি শক্তির অনুপাত চাইছে। আমরা বিয়োগ শক্তির সমীকরণ জানি কি? EP = mgh। এখন আসো mgh আমরা জানি বিয়োগ শক্তির h নির্ণয় করে কোথা থেকে? স্বাভাবিক অবস্থা থেকে। আমার স্বাভাবিক অবস্থা সি বিন্দু, এই সি বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা কত ধরছি আমি? x ধরছি। তার মানে আমি এখানে লিখতে পারি mgx। চাইলে আমি এখানে 5 বসাতে পারি। আচ্ছা, এবার আসো গতিশক্তি। তো গতিশক্তি মানে কত? ek = half of mv²। তো half of mv² = u² + 2gh। আদিবেগ 0, তার মানে হলো mgh। এই এসটা কার এজ? এই এসটা হলো গতিশক্তির এজ। গতিশক্তির এজ নির্ণয় করে কোথায় থেকে? সর্বোচ্চ বিন্দু থেকে। সর্বোচ্চ বিন্দু এ বিন্দু, এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা কত? 20 - x। তার মানে আমরা লিখব mg × 20 - x। এই 20 - x এর জায়গায় কিন্তু চাইলে আমি 15 বসাইতে পারতাম। তাহলে এটা হলো ek। এখন আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে হচ্ছে অনুপাত। তার মানে সুতরাং EP বাই হলো ek, EP হলো mgx আর EP হলো mg × 20 - x। এই mg কাটা, তাহলে এই x এর মান কত? এই x এর মান হলো 5, তার মানে 20 - 5 অর্থাৎ 5 / 15। 5 / 15 তার মানে আমরা লিখতে পারি 1/3। সুতরাং কি দাঁড়ালো? EP অনুপাত ek = 1:3। অর্থাৎ আমরা ek = 1:3 আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, পরের প্রশ্ন, একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? এই প্রশ্নটা কয়েকবার পরীক্ষায় আসছে। একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে? দেখো, আমরা জানি গতিশক্তি এবং রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক হলো এটা ek = p²/2m। তো এইখানে আদি ভরবেগ আমরা বিবেচনা করলাম p1 = p, পরিবর্তিত ভরবেগ বিবেচনা করলাম p2 = p1 + p1, p1 প্লাস আদি ভরবেগকে আমরা বিবেচনা করলাম হচ্ছে p1, পরিবর্তিত ভরবেগকে ধরলাম আমরা p2। কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 50%। আদি যোগ আদির 50%, 50%। অর্থাৎ এটা হলো আদি ভরবেগ p1, পরিবর্তিত ভরবেগ 50% বৃদ্ধি করা হয়েছে। তার মানে আদি যোগ আদির 50%, তার মানে আমরা লিখতে পারি p1 + 0.5 p1, তার মানে হলো 1.5 p1। অর্থাৎ p2 এর মান দাঁড়ালো হচ্ছে 1.5 p1। এখন আসো আমরা যদি এটাকে লিখি ek1 = p1/2m, আমরা এটাকে লিখতে পারি কত? ek2 = p2²/2m, আমরা এটা লিখতে পারি। এখন p2 এর মান কত? p2 এর মান হলো 1.5 p1 2/2m। তাহলে এটার মান আসে কত? 2.25 p1²/2m। খেয়াল করো, এই p2 এর মান এখান থেকে আমরা এখানে এনে বসালাম, বর্গ করলাম 2.25 p1²/2m। এখন আমরা কি করব? আমাদেরকে যেহেতু কত পার্সেন্ট বৃদ্ধি পায় বের করতে বলছে, মানে কত বৃদ্ধি পায় বের করতে বলছে, আমরা একটাকে আরেকটা দ্বারা ভাগ করে দিব, অর্থাৎ ek2 / ek1। তাহলে আমরা লিখতে পারি কত? 2.25 p1²/2m আর এটা হবে p1² হবে 2m। দেখো, আমরা জাস্ট ek2 কে ek1 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা লিখতে পারি 2.25 p1²/2m ইনটু 2m / p1²। 2m কাটা, p1² কাটা, তাহলে কি দাঁড়াবে? ek2 = 2.25 ek1। অর্থাৎ এটা হলো আমাদের পরিবর্তিতটা। ek2 ek1 এর কত গুণ? এটা এইভাবেও কিন্তু পরীক্ষা আসতে পারতো যে ek2 এর মান ek1 এর কত গুণ, তার মানে 2.25 গুণ। কিন্তু আমাদের কিন্তু এটা আসে না, আমাদেরকে আসছে কত বৃদ্ধি পায়। তাহলে কত বৃদ্ধি পায় তার মানে হলো গতিশক্তির বৃদ্ধি বের করতে বলছে আমাদের। তাহলে আমরা যদি লিখি যে গতিশক্তি বৃদ্ধি, গতিশক্তি বৃদ্ধি, গতিশক্তি বৃদ্ধি, বৃদ্ধি মানে হলো এখানে শেষ বিয়োগ আদি, অর্থাৎ ek2
EK2 মাইনাস হবে EK1। তো EK2 কত পাইছি আমরা 2.25, EK1 মাইনাস হবে EK1। আমরা যদি এখান থেকে 2.2 EK1 কমন নেই তাহলে এটা বিষয়টা এরকম হয়, অর্থাৎ EK1 ইকুয়াল 2.25 মাইনাসের 1, অর্থাৎ 1.25 EK1। আচ্ছা 1.25 EK1। এখন খেয়াল করো এই EK1 কে আমরা 100% বিবেচনা করছি, যেহেতু শতকরায় নিব এই EK1 টাকে যদি আমরা 100% বিবেচনা করি অর্থাৎ 1.25 ইনটু 100%, তাহলে এটা হবে কত 125%, 125%। অর্থাৎ গতিশক্তি বৃদ্ধি পাবে কত পার্সেন্ট 125%। আমার কিন্তু পরীক্ষার উত্তর কিন্তু এটা চাইছে, অর্থাৎ কত পার্সেন্ট। আর এই EK1 টাকে আমরা 100% বিবেচনা করছি, তাহলে 100% হইলে এটা হবে 125%। তার মানে আমরা বলতে পারি যে বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি হলে গতিশক্তি বৃদ্ধি পায় 125%। ধন্যবাদ। আচ্ছা পরের প্রশ্নে কি বললো? পরের প্রশ্নে বলছে 2 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 2 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? একেবারে খুব সহজ প্রশ্ন। আমাদের গতিশক্তি EK হলো p²/2m, ভরের মান দেওয়া আছে 2 কেজি, ভরবেগ দেওয়া আছে 2, আচ্ছা 2 স্কয়ার, তাহলে 4 × 4 তার মানে হবে 1 জুল। আমরা খুব সহজে এটা করতে পারি 1 জুল। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, অর্থাৎ বলের একটা ভেক্টর দেওয়া আছে F ইকুয়াল 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, ভেক্টর আকারে দেওয়া আছে। নিউটন বল প্রয়োগের ফলে বলের ক্রিয়া রেখা বরাবর বস্তুর 4 মিটার সরণ হলে কৃত কাজের মান কত? তো আমরা কৃত কাজের মান জানি W ইকুয়াল Fs, s এর মান 4 মিটার বলে দিছে। এখন এই বলটা কিন্তু ভেক্টর আকারে আছে, তো এটাকে আমাদের মান নিয়ে আসতে হবে। আমরা যদি এটাকে মানে নিয়ে আসি F ইকুয়াল রুট ওভার অফ ভেক্টরের মান নির্ণয়ের সূত্র 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাসের 6 স্কয়ার, তার মানে হলো 3 × 9, 2 × 4, 6 × 6 36, 40, 40 × 49, রুট ওভার অফ 49 মানে হলো 7। তার মানে দেখো আমার কাছে কিন্তু বলের ভেক্টর ছিল, আমি ভেক্টর থেকে আমি মান বের করে ফেলছি। তো এখন F ইকুয়াল হবে 7, সরণ কত মিটার বলছে 4 মিটার সরণ হলে, তাহলে 4, তার মানে 4 × 7 = 28 জুল। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এখান থেকে আমরা কৃত কাজটা বের করতে পারবো। এটা গেল একটা। আচ্ছা এরপরে আসো এটার মতো করে আরেকটা প্রশ্ন দিছে এরকম যে একটি কণার উপর F একটা ভেক্টর দিয়ে দিছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। নিউটন বল প্রয়োগে কণাটির সরণ r ইকুয়াল 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মিটার হয়। অর্থাৎ একটি কণার উপর এত বল প্রয়োগে কণাটির সরণ হয় এত, প্রয়োগকৃত বল কর্তৃক সম্পাদিত কৃত কাজের পরিমাণ। তো এটা খুবই সহজ, আমরা জানি কৃত কাজ অর্থাৎ ইকুয়াল বল ইনটু সরণের বল আর হচ্ছে সরণ, এখানে আর হচ্ছে সরণ এর ডট গুণন, আমরা ডট গুণন করে দিলে রেজাল্ট চলে আসবে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ, আর হলো 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এখানে i ডট i মানে 1, 6 6 × 12, j ডট j মানে 1 মানে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 6, প্লাসে মাইনাসে মাইনাস k ডট k মানে 1 মাইনাসে 2, 6 2 8, তার মানে হবে 4। তাহলে এই কাজের পরিমাণ হবে এখানে 4 জুল, কৃত কাজ হবে এখানে 4 জুল। এরকম দুইটা অঙ্ক দেখানো হয়েছে তোমাদের। পরের প্রশ্ন বলছে যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে তার মান কত? আমি আবারও বলতেছি, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে তার মান কত? আমরা যদি একটু চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেই তাহলে এই হচ্ছে ঢালু পথ 5 মিটার, আর এটা হবে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে A B C, এই উচ্চতা হলো h।
তার গতিশক্তি বের করতে বলছে। তো গতিশক্তি মানে কি? আমরা জানি গতিশক্তি E k ইকুয়াল হাফ অফ mv স্কয়ার, আর মানে হাফ অফ mv স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। এখন আদিবেগ যদি শূন্য হয়, এই আদিবেগ যদি শূন্য হয় 2 2 কাটা, তার মানে হলো mgh। এখন খেয়াল করো, g এর মান জানি, m এর মান দেওয়া আছে 100 গ্রাম, বাকি রইল কি আমাদের h। এই h হবে এই ac, h হবে এই ac। তাহলে আমাদের এখানে কোণ দেওয়া আছে, ac বের করতে বলছে, তার মানে লম্ব বের করতে বলছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব অতিভুজ কোণ, তার মানে sin থিটা। তাহলে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এখানে ac, অতিভুজ হলো এখানে ab, তার মানে ac ইকুয়াল ab sin থিটা। এখানে যেটা ac সেটাই হলো h, তার মানে ab হলো 5 sin 30, sin 30 মানে হাফ, তার মানে 2.5 মিটার। তাহলে আমাদের এই h এর মান আসলো 2.5 মিটার। তো ভর দেওয়া আছে কত? 100 গ্রাম। আমরা এটাকে কেজিতে নিয়ে যাব, 0.1 ইনটু 9.8 ইনটু h এর মান হবে 2.5, তাহলে এটার মান চলে আসবে হচ্ছে 2.45 জুল। অর্থাৎ গতিশক্তি E এর মান আসলো 2.45 জুল। ধন্যবাদ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কাজশক্তি ক্ষমতার আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এখন চলো শুরু করি। সেটা হবে, প্রথম প্রশ্নটা বললো যে এরকম যে 270 কেজি ভরের বস্তুকে ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুববেগে উপরে ওঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? খুবই সহজ প্রশ্ন। P ইকুয়াল FV, F ইকুয়াল আমরা জানি mg ইন্টু v। এখানে ভরের মান দেওয়া আছে 270, তার মানে 270 g এর মান হবে 9.8, আর v এর মান দেওয়া আছে এখানে 0.1, তার মানে আমরা লিখতে পারি P ইকুয়াল হবে 264.6 ওয়াট। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই তার যে ক্ষমতা আছে এই ক্ষমতাটা আমরা বের করতে পারি। P ইকুয়াল FV, F ইকুয়াল হলো mg। ধন্যবাদ। পরের প্রশ্নটা বলছে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে, 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? সাধারণত এই প্রশ্নগুলি সৃজনশীলের জন্য আসে, কিন্তু এগুলি আবার অবজেক্টিভে দিয়ে কিছু করার নাই, নিতেই পারে। তাহলে ধরে নিলাম এখান থেকে বস্তুটা পড়তেছে, এই হলো ভূমি, এই জায়গাটা হবে 60 মিটার, এই জায়গাটা হলো 60 মিটার। তাহলে এটা হলো a বিন্দু, এটা হলো c বিন্দু, এটা হলো b বিন্দু। ধরে নিলাম এটা x, 60 মাইনাস x। এগুলি এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা 9 10 থেকে করে আসতেছো। তাহলে আমরা বলবো যে ধরি ভূমি থেকে x উচ্চতায় c বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক শর্ত মতে লিখতে পারি EP ইকুয়াল হাফ অফ EK, যার সাথে র হবে তার সাথে গুণ হবে। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তার মানে গতিশক্তির সাথে র, তার মানে এই হাফটা হবে গতিশক্তির সাথে। তোমরা সাধারণত এগুলি মুখস্থ করে রাখো, এগুলি মুখস্থ করার বিষয় না। তাহলে এখন আসো, আমাদের EP মানে হলো mgh, হাফ গতিশক্তি মানে হলো হাফ অফ mv স্কয়ার, এখন আসো হাফ মানে হলো 1/4, mv স্কয়ার মানে হলো u স্কয়ার প্লাস 2gh। এই আদিবেগ শূন্য, এই আদিবেগ যদি শূন্য হয় তাহলে হয় 2mgh, তার মানে আমরা লিখতে পারি 1/4 ইনটু 2mgh। এটা কাটা দিলে থাকতেছে কত? 1/2 mgh, অর্থাৎ 1/2 mgh থাকতেছে আমাদের এখানে। তাহলে এই পাশে আসছে কি? দেখো এই পাশে আসে mgh, তার মানে mgh ইকুয়াল হাফ অফ mgh। এই mg কেটে দেই। এখন খেয়াল করো, এই h টা কার h? এই h টা হলো বিয়োগ শক্তির h। খেয়াল করো, এই h টা হলো বিয়োগ শক্তির h। বিয়োগ শক্তির h নির্ণয় করে ভূমি থেকে বা স্বাভাবিক অবস্থা থেকে, মানে a বিন্দু থেকে। তাহলে a বিন্দু থেকে c বিন্দুর দূরত্ব কত? x, তার মানে হবে এই h এর মান হবে x। আচ্ছা, ইকুয়াল হাফ অফ এই h টা কার h? এই h টা আসলো গতিশক্তি থেকে। গতিশক্তির h নির্ণয় করে সর্বোচ্চ বিন্দু থেকে, সর্বোচ্চ বিন্দু b বিন্দু, b বিন্দু থেকে c বিন্দু দূরত্ব হলো 60 মাইনাস x,
তাহলে এটা হবে 60 মাইনাস x। আমরা এখানে লিখতে পারি কত, এখানে লিখতে পারি 2x ইকুয়াল 60 মাইনাস x, তাহলে লিখতে পারি 3x, অর্থাৎ x এই পাশে চলে যাবে, 3x ইকুয়াল হবে 60, তাহলে x ইকুয়াল হবে 20, x ইকুয়াল হবে 20 মিটার। অতএব আমরা বলতে পারি যে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। পরের প্রশ্নে বলল যে একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, বস্তু দুটির ভরবেগ সমান। এটা হলো উদ্দীপক। এখানে দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত, হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত। খেয়াল করো, প্রথম প্রশ্নে বলছে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত। তো আমরা হালকা বস্তুর ভরকে ধরে নিলাম m1 হলো হালকা বস্তুর ভর, আর m2 হলো কি ভারী বস্তুর ভর। তাহলে বলছে একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, তার মানে m2 কে ধরলাম আমরা 2m1। তাহলে m1 হলো হালকা বস্তুর ভর, m2 হলো ভারী বস্তুর ভর, তার মানে ভারী বস্তুর ভর হালকা বস্তুর ভরের দ্বিগুণ। আচ্ছা, এরপরে বলছে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত বের করতে বলছে। আচ্ছা, ভর দ্বিগুণ এবং বস্তু দুটির ভরবেগ সমান। খেয়াল করো, এখানে কিন্তু একটা ক্লু দিয়ে দিছে। ক্লুটা হচ্ছে বস্তু দুটির ভরবেগ সমান, তার মানে p1 ইকুয়াল p2। তাহলে p1 ইকুয়াল m1 v1 ইকুয়াল কত m2 v2। আমাদেরকে কিসের অনুপাত বের করতে বলছে? আমাদেরকে বেগের অনুপাত বের করতে বলছে, হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত। তার মানে v1 বাই v2 ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে v1 বাই v2 ইকুয়াল হবে m2 বাই m1। তো m2 কত? m2 হলো এখানে 2m1, m1 তো m1 কাটা, তার মানে 2। তাহলে আমরা লিখতে পারি v1 অনুপাত v2 ইকুয়াল 2 অনুপাত 1, অর্থাৎ v1:v2 ইকুয়াল 2:1। অর্থাৎ হালকা বস্তু এবং ভারী বস্তুর বেগের অনুপাত হচ্ছে 2 অনুপাত 1। এটা হলো প্রথম প্রশ্ন। এটার যে দ্বিতীয় প্রশ্ন আসছে, এই যে দ্বিতীয় প্রশ্নটার মধ্যে বলছে যে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত, বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত। অর্থাৎ আমরা লিখব দ্বিতীয় প্রশ্ন ek1 বাই হলো ek2। তো ek1 হলো p1 স্কয়ার বাই 2m, ek2 হলো p2 স্কয়ার বাই 2m। এটা হলো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্ক, এটা। তার মানে আমরা লিখতে পারি p1 স্কয়ার বাই 2m ইনটু 2m বাই p2 স্কয়ার। তাহলে এইখানে আমাদের তাদের কি সমান? তাদের ভরবেগ সমান। তাহলে p1 স্কয়ার আর p2 স্কয়ার কাটা, যেহেতু ভরবেগ সমান এখানে উদ্দীপকে বলা আছে a2 কাটা। আচ্ছা, এইখানে আমাদের যেহেতু প্রথম বস্তু, এটা হবে 1, এটা হবে 2, তাহলে p1 স্কয়ার বাই 1 এটা, আর এটা হবে 2। তার মানে বিষয়টা দাঁড়ালো হচ্ছে 2 কাটা গেল। আচ্ছা, এখন খেয়াল করো আমাদের এইখানে 2m2 মান, আমি একটু আগে যে উদ্দীপকটা ছিল m2 মান ছিল 2m1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভর প্রথম বস্তুর ভরের দ্বিগুণ। তাহলে এই m2 এর জায়গায় আমরা বসাতে পারি 2m1। তাহলে এটা হবে 2m1 বাই হলো m1। দেখো p1 স্কয়ার আর p2 স্কয়ার কাটা গেল, 2 কাটা গেল, m2 এর জায়গায় আমরা লিখলাম 2m1, আর এই m1 কাটা রইল কত 2। তার মানে আমরা লিখতে পারি ek1 অনুপাত ek2 ইকুয়াল 2 অনুপাত 1। অর্থাৎ তাদের গতিশক্তির যে অনুপাত, সেই অনুপাত হলো 2 অনুপাত 1। তাছাড়া অন্যভাবে করতে পারতাম শর্টকাটে, ব্যাগের অনুপাত যেহেতু 2 অনুপাত 1, আমরা জানি হাফ অফ mv স্কয়ার, ব্যাগের সাথে গতিশক্তি এখানে বর্গমূলের সাথে সমানুপাতে, তার মানে এটাও হবে 2 অনুপাত 1। আচ্ছা, পরের প্রশ্নটা হলো কুয়ার প্রশ্ন। যেমন বলা হলো যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 1.5 মিটার, একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। এটা হলো উদ্দীপক।
প্রথম প্রশ্নে বলছে যে পাম্পটির ক্ষমতা কত, পাম্পটির ক্ষমতা কত। খেয়াল করো, আমরা যদি একটু কুয়াটা আঁকি, যে কুয়ার অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি সিকিউতে অনেকবার কুয়ার অঙ্ক করানো হয়েছে। তাহলে আর ইকুয়াল 0.75 মিটার, 0.75 মিটার, h ইকুয়াল 0, h ইকুয়াল 10 মিটার। আচ্ছা, তো এটা হচ্ছে কুয়ার ব্যাস। কুয়ার এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে কুয়ার ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, তো ব্যাসার্ধ হবে 0.75 মিটার। কুয়ার উচ্চতা হলো 10 মিটার। এখানে হলো কুয়ার এখান থেকে শুরু, এখানে অর্থাৎ কুয়ার গভীরতা অর্থাৎ 10 মিটার শেষ। এখন আসো, আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে পাম্পটির ক্ষমতা। আমরা জানি P ইকুয়াল হলো mgh/t। এখন 25 মিনিটে পানি শূন্য করতে পারে, টি এর মান 25 মিনিট, সেকেন্ডে নিব। বাকি হলো ভর এবং হচ্ছে গড় সরণ, এই এসটা হবে গড় সরণ। তাহলে গড় সরণটা হবে h ইকুয়াল পানি তোলার পূর্বের লেয়ার, পানি তোলার পূর্বের লেয়ার হবে 0 যোগ পানি তোলার পরের লেয়ার হবে 10 ডিভাইডেড বাই 2। আমি এই অঙ্কগুলি তোমাদেরকে যখন সিকিউ বা সৃজনশীলে যখন করাইছি তখন ডিটেলস আলোচনা করা হয়েছে, এখন সংক্ষেপে বলতেছি। গড় সরণ নির্ণয়ের যে ফর্মুলাটা, সেটা হবে পানি তোলার পূর্বের স্তর বা লেয়ার যোগ পানি তোলার পরের স্তর বা লেয়ার বাই হলো 2। লেয়ার নির্ণয় করতে হয় সবসময় ভূমি থেকে, আমার ভূমি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার ভূমি, তাহলে ভূমি থেকে লেয়ার নির্ণয় করতে হবে। তাহলে পানি তোলার পূর্বের লেয়ার 0, পানি তোলার পরের লেয়ার হলো 10, 0 + 10/2, তার মানে এই গড় সরণটা হবে আমার 5 মিটার। এখন আসো, বাকি হলো কি m। আমরা জানি m ইকুয়াল হবে রো ভি, তাহলে রো ভি যেহেতু এটা একটা সিলিন্ডার আকৃতি, পাই আর স্কয়ার এল, তাহলে রো হবে 1000, পাই হবে 3.1416, আর হবে 0.75 স্কয়ার। এল হচ্ছে সে কত গভীরতার পানি তুললো, এল হচ্ছে সে কত গভীরতার পানি তুললো, সে কত গভীরতার পানি তুললো, সে 10 মিটার গভীরতার পানি তুললো, তার মানে এই হলো 10। তোমরা কিন্তু এই দুই জায়গায় ভুল করবা, এটা হলো গড় সরণ আর এই এলটা হলো সে কত গভীরতার বা কত উচ্চতার পানি তুললো, সে কিন্তু পুরো উচ্চতার পানি তুলছে। এই এল এর মান হলো 10। তুমি যদি এখানে 5 দাও তাহলে এই 5 হবে অর্ধেক কুয়ার পানির ভর। আচ্ছা, তাহলে এটার মান আসবে হচ্ছে 17671.5 কেজি, হইলে 1000, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের এই মান চলে আসলো, টি এর মান তো 25 মিনিট, তাহলে 17671.5। আচ্ছা, 17671.5, জি এর মান হলো 9.8, এইচ এর মান হবে 5 ডিভাইডেড বাই 25 মিনিট। মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে গেছি, 60 দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা, এখানে গুণ হবে, যেহেতু 25 মিনিটটাকে সেকেন্ডে নিয়েছি, এখানে গুণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের এই মান আসবে 577.26 ওয়াট। এটাকে যদি আমরা এসপি তে নেই, আমরা 746 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে 0.773 এইচপি, অর্থাৎ এই পি এর মান আসলো আমার 0.773 এইচপি। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে কি বলছে, দ্বিতীয় প্রশ্নে বলছে 0.4 এসপি ক্ষমতার আরো একটি পাম্প যুক্ত করলে কি পরিমাণ সময় সাশ্রয় হবে। তো যেহেতু ক্ষমতা আরো বৃদ্ধি করা হয়েছে, অবশ্যই সময়টা সাশ্রয় হবে। তো আমরা আসো প্রথমে সময় লাগতো কত, প্রথমে সময় লাগছে হচ্ছে টি এর মান আমরা ধরে নিলাম না, দেওয়া আছে 25 মিনিট, 25 মিনিট প্রথমে সময় লাগছে 25 মিনিট। এখন পরবর্তীতে সময় লাগছে কত সেটা বের করি, তাহলে সেটাকে ধরে নিলাম আমরা টি প্রাইম। তো আমরা জানি কি টি প্রাইম ইকুয়াল mgh বাই হবে পি প্রাইম। খেয়াল করো, আমরা জানি পি ইকুয়াল mgh বাই টি, তো আমি সরাসরি লিখে ফেলছি টি প্রাইম ইকুয়াল mgh বাই পি প্রাইম। এখন এই যে m, সে কত পানি তুলবে, সম্পূর্ণ কুয়ার পানি, তো সম্পূর্ণ কুয়ার পানি কিন্তু কিছুক্ষণ আগে বের করছি আমরা 17,671.5 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান গড় সরণ হবে 5। পি প্রাইম, এই পি প্রাইমটা কত, আগে ছিল 0.773 এইচপি, 0.773 এইচপি, এটা কিন্তু গতে পাইছি। পি ইকুয়াল 0.773 এইচপি, এই ক্ষমতাটা কিন্তু আমরা 1 নং যে প্রশ্নটা করলাম সমাধান, ওই সমাধানে পাইছি। এটার সাথে আরো কত যুক্ত হয়েছে, এটার সাথে আরো 0.4 এইচপি যুক্ত হয়েছে, তার মানে এটা প্লাস 0.4 এইচপি। এই পুরাটাই হবে কি এখন পি প্রাইম, অর্থাৎ আমি পি প্রাইমের জায়গায় কত বসাতে পারবো, 1 নং প্রশ্ন থেকে যে ক্ষমতাটা পাইছি এটা যোগ হলো নতুন যে ক্ষমতাটা যোগ করতে বলছে সেটা, তাহলে পি প্রাইম হবে 0.773
প্লাস 0.4। এটা আছে কিসে? এটা আছে এসপিতে। এটাকে আমরা কিসে নিব? এটাকে আমরা ওয়াটে নিব। তাহলে আমরা এখানে কি করব? আমরা 746 গুণ করব ইনটু 746। তাহলে 17,671.5 9 আচ্ছা, এটা ছিল 1 নং প্রশ্নের উত্তর। আর এটা হচ্ছে পরের যে ক্ষমতা যোগ করতে হয়েছে, এটা হচ্ছে পূর্বের ক্ষমতা, এটা হচ্ছে 2 নং প্রশ্নে যে ক্ষমতা যুক্ত করছে সেটা। এটা ওয়াটে আমাদের এসপিতে আছে, এটাকে আমরা ওয়াটে নিছি 746 গুণ করে। তাহলে এখানে আমাদের মান যেটা আসছে সেটা হলো টি টাইম 989.53 সেকেন্ড। 989.53 সেকেন্ড আসছে। আমার পূর্বেটা যেহেতু মিনিটে আসছিল, এটাকেও আমরা মিনিটে নিয়ে যাব। 60 দ্বারা ভাগ করলে হবে 16.49 মিনিট। খেয়াল করো, তাহলে পরবর্তীতে সময় লাগছে 16.49 মিনিট। তার মানে 0.4 এসপি যোগ করার পরে সময় কমে গেছে। পূর্বে সময় ছিল 25 মিনিট, তার মানে সময় সাশ্রয় হয়েছে। কত সাশ্রয় হয়েছে? এটা থেকে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তার মানে সাশ্রয় হবে, সময় সাশ্রয়, সময় সাশ্রয় হবে, সময় সাশ্রয় হবে হচ্ছে 15 মাইনাস 16.49 মিনিট। তার মানে 8.51 মিনিট সময় সাশ্রয় হবে। 8.51 মিনিট সময় সাশ্রয় হবে। ধন্যবাদ। আমাদের পরের প্রশ্ন হলো 200 গ্রাম ভরের একটি বস্তু 200 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার উপর থেকে পড়লে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? খুবই সহজ প্রশ্ন। ই কে ইকুয়াল হলো হাফ অফ এম ভি স্কয়ার। আমাদের কাছে ভি নাই, তার মানে হাফ অফ এম ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। আদিবেগ 0, 2 কাটা, তার মানে হবে mgh। ভর দেওয়া আছে 200 গ্রাম, তার মানে 0.20। জি এর মান 9.8। কত মিটার উচ্চতা থেকে পড়লো? 10 মিটার উচ্চতা থেকে পড়লো 10, তার মানে হবে 19.6 জুল। অর্থাৎ ই এর মান হবে 19.6 জুল। তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 জুল গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর উপর 4 নিউটন বল কিছু সময় ক্রিয়াশীল থাকার ফলে এর গতিশক্তি 10 জুল হলো। সময়ে বল দ্বারা কৃত কাজ কত? সময় কিন্তু বলে নাই, সময় কিন্তু বলে নাই বল দ্বারা কৃত কাজ কত। আবারও বলি প্রশ্নটা, 5 জুল গতিশক্তি সম্পন্ন একটি বস্তুর উপর 4 নিউটন বল কিছু সময় ক্রিয়াশীল থাকার পর এর গতিশক্তি হলো 10 জুল। সময়ে বল দ্বারা কৃত কাজ কত? তার মানে তার আদি গতিশক্তি দেওয়া আছে 5 জুল, তার উপর বল প্রয়োগ করা হয়েছে 4 নিউটন, পরিবর্তিত গতিশক্তি হলো 10 জুল। সময় কিন্তু দেওয়া নাই, তোমাকে কৃত কাজ বের করতে বলছে। তার মানে আমরা জানি কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান, যেহেতু দুইটা গতিশক্তি দেওয়া আছে, শেষ গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি, ডেল কে ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। শেষটা হলো 10 জুল, আদিটা হলো 5 জুল, তার মানে হবে 5 জুল, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল হবে 5 জুল। তো এইভাবে আমরা কিন্তু এখান থেকে যে অঙ্কগুলি আলোচনা করা হয়েছে, এই অঙ্কগুলি যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো ভালোভাবে, তাহলে এইগুলির মতো করে যে অঙ্কগুলি আসবে সেগুলি তোমরা অ্যান্সার করতে পারবে। আমি চেষ্টা করছি সকল টপিকস থেকে একটা একটা করে অঙ্ক দেখানোর জন্য। তো তোমরা যদি এই অঙ্কগুলি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করো, পরীক্ষা আসলে ভালোভাবে পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।